ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস খান। রমজান প্রায় শেষ হয়েছে, আর দুদিন বা একদিন বাদেই চাঁদ দেখা সাক্ষী ঈদ। ঈদ ঘিরে যেমন মানুষ ছুটছে গ্রামে, একই সঙ্গে ছুটছে বিভিন্ন মার্কেটে। অনেকে আগে কেনাকাটা করেছেন, অনেকে এখনও করছেন। অনেক জায়গায় পণ্যের দাম বাড়িয়েছে, এমনকি অনেক গুণ বাড়িয়েছে। বিভিন্ন সময় রেড দিয়ে এদেরকে ধরা হয়, কিন্তু তারপরও কোনো প্রতিকার নেই, এসব চলছেই। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের বিজনেস এডিটর যেন মাহফুজুল্লাহ বাবু। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। যে বিষয়ে আলাপ করছিলাম যে কেনাকাটা কেমন দেখছেন, ঈদের কেনাকাটা। অনেকে আছে চাঁদ রাতে কিনবেন, অনেকে এখন কেনাকাটা করছেন, অনেকে অনেক আগেও কিনেছেন যে তখন একটু দাম কম থাকে। তা আপনি তো মার্কেটের দীর্ঘদিন খোঁজ খবর রাখেন, আপনি একটু বলুন প্লিজ। চিত্রটা আসলে মিশ্র। ওই যে আমরা যদি বলি ওই যে শ্রেণীর লেন্স থেকে যদি দেখি যে যাদের হাতে টাকা পয়সা আছে তারা তো আসলে ঈদের কেনাকাটা নিয়ে বদার্ড না। তা হয়তো যে একসময় এলিটরা আপনার দেশের বাইরে থেকে কেনাকাটা করতেন, হয়তো এখন সেগুলো আগের বিভিন্ন চাইতে পণ্য কিন্তু বাইরে থেকে আনে, অনলাইন মার্কেটিং আছে না, জি, বাইরে থেকে কসমেটিক থেকে শুরু করে সালোয়ার কামিজ বিভিন্ন ড্রেস কিন্তু আনে, এবং এগুলো কিন্তু এখন তো অনলাইনে পাকিস্তানি ড্রেস খুব ট্রেন্ডি। যে আমরা কেনাকাটায় যেটি দেখছি যে ফর এক্সাম্পল আপনার ইয়েলো ক্লোদিং যেটা, জি তারা বলছে যে আগের বারের ঈদের চাইতে তাদের বিক্রি প্রায় 30% বেশি। যে তারপরে যেগুলো ব্র্যান্ডেড শপগুলো জি সেখানে যে আপার মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস যেখানে যায় সেখানে বিক্রি বাট্টা ভালো, আর লোয়ার মিডল ক্লাস যেখানে যায় এই জায়গাগুলোতে আসলে আমরা গতকাল পর্যন্ত যে আমরা 27 রমজান পর্যন্ত কথা বলেছি বিভিন্ন নিউ মার্কেট থেকে শুরু করে এই শপিং মলগুলোতে, যেখানে আপনার ক্রেতারা যাচ্ছেন কিন্তু প্রচুর দরদাম করছেন। তো যেমন আপনার শাড়ির দোকানে বিক্রি প্রায় অর্ধেক। এটা হয়তো অন্য ইন্টারপ্রিটেশন আছে, তারা বলছেন যে শাড়িটা আসলে ঈদে নিজেরা পরার জন্য খুব বেশি মানুষ কেনেন না, উপহার দেন। তো আসলে এই বছর সম্ভবত উপহার দেওয়ার প্রবণতাটা কম। এটি কারণ বলছেন। কি মনে হয় আপনার কাছে? এটি আসলে মানুষের উপর যে আপনার আর্থিক চাপ, এছাড়া আর কোনো কারণ নেই। ইনফ্লেশনও বোধ হয়। ইনফ্লেশন, রাইট। আপনি জানেন যে প্রায় 3 বছর এর বেশি সময় ধরে যে রিয়েল ওয়েজ যেটাকে আমরা বলি, যে প্রকৃত মজুরি বৃদ্ধির হার, তার চাইতে ইনফ্লেশন বেশি। তো আস্তে আস্তে এটি কিন্তু প্রতিদিন একটু একটু করে মানুষকে গরিব করে দিচ্ছে আর কি। এবারে কেনা একটা চিত্র দেখলাম যে অভিজাত এলাকা, আমরা যে গুলশান, বনানী, এসব জায়গায় কিন্তু আগের মতো ভিড় নেই। কারণ আমরা এখন কিন্তু অনেক নতুন মার্কেট হয়েছে, যেমন আমাদের বাসার এই এলাকার মানুষের জন্য আছে বসুন্ধরা শপিং রাইট, মল, ওদিকে আছে যমুনা ফিউচার পার্ক, উত্তরাও কিছু ভালো ভালো মার্কেট হয়েছে। রাইট। এটা এই শপিং মলগুলোতে আমরা যেমন গতকাল পর্যন্ত যে আপডেট ছিল যে তাদের দোকানগুলোতে গত বছর একটা বিষয় ঘটেছিল যে ইন্ডিয়ান পোশাক সেভাবে আগের মতো আসছিল না, বা অনেকে যে ভারত গিয়ে কলকাতা থেকে সেই সুযোগে ছিল না। সেটাও ছিল না। তো গত বছর এই সুযোগে আপনার পাকিস্তানি বা দেশি পোশাক যেগুলো সেগুলোর দাম অনেক বাড়িয়ে দিয়েছিল আপনার যে আমাদের যে ইনফর্মাল মার্কেট যেগুলোকে আমরা বলি আর কি, নন ব্র্যান্ডেড তারা। তো এই বছর এসে তারা বলছেন যে বিক্রি গতবারের চাইতেও তাদের কম হচ্ছে, কিন্তু ব্র্যান্ডগুলো আবার আপনার যে 10, 20, 15, 30% পর্যন্ত গ্রোথের কথা বলছেন। আপনি যে বিষয়টি বললেন যে দাম বাড়িয়ে দিচ্ছে, এটা অদ্ভুত দেশ, এবং খুব কষ্ট হয় আমাদের ভাবতে যে পৃথিবীর অধিকাংশ দেশেই কিন্তু বড় উৎসব যেটা, সেই উৎসবকে কেন্দ্র করে সব জিনিসের দাম কমে যায়। আর আমার মনে হয় পৃথিবীতে একমাত্র ভূখণ্ড যেখানে সব জিনিসের দাম বেড়ে যায়। বেড়ে যায়। ভোগ্যপণ্য থেকে শুরু করে পরিধেয় সব কিছুর দাম বেড়ে যায়। এটা আপনি কিভাবে দেখছেন? এই যে জামা কাপড় যেটা ধরেন যে এমআরপি ঠিক নেই, সেটার ক্ষেত্রে আমরা হয়তো এটা আপনার যে বিতর্কের বিষয় যে একটা ব্যবসায় কত % মুনাফা করতে আমরা মাঝে মাঝে দেখি যে ভোক্তা অধিকার গিয়ে অভিযান চালাচ্ছে, এই জামা আপনি কিনেছেন 1200 টাকায়, বিক্রি করছেন 5000 টাকায়, কেন বিক্রি করছেন? এটা আসলে কোনো আই মিন যে এইভাবে অ্যাডমিনিস্ট্রেশন হয় না। কিন্তু যেটা হয় এই যে ভোগ্য পণ্যে, যেগুলো ছাড়া আমি হয়তো দাম বেশি আমি অ্যাভয়েড করতে পারি, এবছর আমি জামা কিনবো না, কিন্তু যখন আমার পেঁয়াজ, যখন আমার সয়াবিন তেল,
যে স্টেপল ফুড যেগুলো ছাড়া আমাদের চলবে না, এই এসেনশিয়ালসগুলোর যে মার্কেট মনিটরিং, এটা একটা হযবরল। ব্যবসায়ীদের যে প্রবণতা আছে, আপনার মুনাফাখুরির সুযোগ পেলেই তারা হোর্ডিং অ্যান্ড দাম বাড়িয়ে দেন, এটি যেমন সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। আবার আরেকদিকে সরকার কিন্তু এই বাজার ব্যবস্থাপনার যে ফর্মুলা, আমরা যদি এটিও কিন্তু ফল্টি। এটি নিয়ে আসলে খুব বেশি কথা হয় না, বিকজ এটা খুব আনপপুলার ওপিনিয়ন। তো আমি যেহেতু বিজনেসের লোক, আপনি যেহেতু আপনার প্রোগ্রামে আমি সুযোগ পেয়েছি, যেমন সয়াবিন তেলের কথা, যে সারা পৃথিবীতে দেখা যায় যে মার্কেট ইকোনমি সেখানে কিন্তু মার্কেট বেঞ্চমার্কের বেসিসেই রিটেল প্রাইসটা নির্ধারিত হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে যেমন ভোজ্য তেলের ব্যবসায়ীরা বলছেন 8 মাস আগের যে প্রাইস ছিল সরকারের খাতায় কিন্তু সেটিই লেখা। তো যে কারণে বাস্তবে দেখবেন যে দেশে প্রচুর স্টক আছে, ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু শেলফে নাই। আমরা এই যে জাস্ট এই 5-7 দিন আগের রিপোর্ট ছিল এটি, যে কারণ হচ্ছে সবাই বুঝে গেছে যে ভ্যালু ইকোনমিক্স এমন একটা জিনিস, এটিকে আপনি গায়ের জোরে কখনো অ্যাডমিনিস্টার করতে পারবেন না। যে সবাই বুঝছে যে আন্তর্জাতিক বাজারে $150 মতো বেড়ে গেছে এই কাঁচামালটার দাম, শিপিং কস্ট বেড়েছে, সুতরাং এটার দাম বাড়তে বাধ্য। তো যার হাতে যা আছে তারা স্টক করে রেখে দিচ্ছেন, যে কয়দিন পরে যদি বিক্রি করি তা আমি 10% 12% বেশিতে বিক্রি করতে। তো এগুলো আসলে এটাও ঠিক না। আর আইনগুলো সুনির্দিষ্ট করতে হবে, যে আইনের ব্যত্যয় ঘটলে ব্যবসায়ীকে ধরা যাবে, এটি স্পষ্ট না করে, আবার যেখানে আইন আছে কিন্তু তার বাস্তবায়ন নাই। তো আমরা দেখি যে আসলে বিভিন্ন প্রভাবশালী কার্টেল যারা এই আইন আপনার ইমপ্লিমেন্ট করবে তাদেরকে ইনফ্লুয়েন্স করে, যখন এগুলো দুঃখজনক। তো এটি আসলে এমআরপির কথা আপনি বললেন, এটা অনেক অনেক প্রতিষ্ঠানে দেখা যায় ইচ্ছে মতো লিখে রাখে। আমি ওই মাঝে মাঝে আপনি ভিডিও দেখেন যে 1200 টাকা গেঞ্জি এনেছে, লিখে রাখে 40,000 টাকা। জি জি জি। হ্যাঁ, এটি কি আসলে এমআরপি কি দোকানদার বা যিনি প্রতিষ্ঠানের মালিক তিনি ইচ্ছে মতো লিখে রাখতে পারেন? এটা কি বলে? তিনি লিখেছেন। এখন কথা হচ্ছে যে এই যে কোন পণ্যের ক্যাটাগরি ওয়াইজ আমাদের এখানে যেমন এলপি গ্যাস, তারপরে এই যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য, একটা লম্বা তালিকা আছে 120টার মতো বোধহয়, সেখানে যে আপনার ইচ্ছা মতো দাম লেখা যায় না। কিন্তু এর বাইরে যে পণ্য আছে, যেমন একটা ফ্যাশন প্রোডাক্ট, কোটি টাকার যে হাত ব্যাগ হয় যে প্যারিসে, তো আপনি এটাই মার্কেট স্পিরিট একদিকে, সেটাও কিন্তু আপনার ওপেন রাখতে হবে, এবং আরেকদিকে যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সেগুলোতে অ্যাডমিনিস্টার করতে হবে। তো আমরা ওই যে কোনো দরকার নাই তো আসলে ভোক্তা অধিকারের আউটসে যে আপনার এই 40,000 টাকার পোশাক কেন সে কিনবে, কোন পাগল? নিশ্চয়ই কোনো হ্যাঁ কিনবে, এখন তার পয়সা আছে, সে আপনার নদীতে ফেলে দিবে, সমুদ্রে ফেলে দিবে। দেখ, এটাই হচ্ছে মার্কেটের স্পিরিট। এটাকে আপনি অ্যালাউ করে দেন। যার আর হচ্ছে নিত্য প্রয়োজনীয়, যেখানে আপনার সংখ্যাগরিষ্ঠ এই যে কোটি কোটি মানুষ যেখানে তার জীবনকে যখন ইম্প্যাক্ট করে, এই পণ্যগুলোর ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট আইন, যুগোপযোগী আইন করে সেটাকে আপনার যেটা করতে হবে যে সেখানে যদি কেউ ব্যত্যয় ঘটায় এই আইনের, তাকে আপনার শাস্তির আওতায় আনতে হবে। তো আসলে একটা মানে এটা হযবরল যাকে বলি, যে এটা আপনার এই প্রসঙ্গে বলি, এখনো তো রোজা চলছে, আমাদের রোজা এখনো শেষ হয়নি বা শেষ হয়ে যাবে হয়তো। এই একমাত্র দেশ যে এই রোজা উপলক্ষে সবাই ওয়েট করে, এটা কিন্তু ধর্মীয় অনুষ্ঠান, এটার সাথে কিন্তু ধর্মের একটা অন্যতম অনুষঙ্গ। অনেক ব্যবসায়ী আছেন কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। আমি একে ছোট করছি না, বাস্তবতা বলছি। বাট তিনি সারা বছর অপেক্ষা করেন যে রোজার মাসে আমি ক্রেতাদের গলা কেটে পুরো বছরের মুনাফা আমি তুলব কীভাবে। এবং একই সঙ্গে খুব দুর্ভাগ্যজনকভাবে সরকারে যারা মন্ত্রী থাকেন, বিশেষ করে বাণিজ্য মন্ত্রী, তিনি ধরুন রোজার 15 দিন আগ থেকে বলা শুরু করেন এবারে কোনো পণ্যের দাম বাড়বে না। কিন্তু দাম বাড়েনি, আপনার জীবদ্দশায় আপনি দেখেননি পর্যন্ত, আমিও দেখিনি। কিন্তু এটি এখন আরেকটা কৌশল হয়েছে যে কিছুদিন আগে বাড়িয়ে রাখে একটা, যে কোনো একটা আই মিন যে এটাকে জাস্টিফাই করার মতো একটা স্টোরি তারা মার্কেটে সেল করে আগেই 1 মাস 1.5 মাস আগে থেকে বাড়িয়ে দেয়, কিছুটা আইওয়াশের মতো করে, যেটা আইদার স্টেবল রাখে অথবা। তবে আমরা যেভাবে বাংলাদেশে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ করি, এন্টার মেকানিজমটাই ফল্টি।
আমি এটা আপনাকে সমাধানের বারবার রাস্তা বলছি কি এটার আসলে? সমাধানের রাস্তা হচ্ছে যে আপনাকে আইদার ঠিক করতে হবে যে আমি একটা যেটাকে আমরা সেই সোকল সোশ্যালিস্টিক যে আপনার ব্যবস্থা, আইদার আমি এটাকে এমব্রেস করব, অথবা একটা মডার্ন মার্কেট বেসড সিস্টেমে যাব। এখন দুইটার মধ্যে ভারসাম্যও কিন্তু সুন্দর করা যায়। সমস্যা তো গলত তো আসলে গোড়ায়। গোড়ায় কোথায়, যে আপনি আইন যেটা আছে সেটাও তো পরিপালন হচ্ছে না। জি সমস্যা, আর আইনে যে ফল্ট আছে সেগুলো ঠিক করতে হবে। তো এখন আপনি সবজির বাজার দেখেন, এই যে আলু, কৃষক আলু 6 টাকা 5 টাকা দাম পাচ্ছে আমি এই মাঠে, প্রসঙ্গে আসছিলাম। সেটি হ্যাঁ। তুলতে এটি যে কতটা দুঃখজনক, এবং বাংলাদেশ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে যে এই কৃষকদেরকে যদি বাঁচাতে না পারে। দেখেন যে এই আলু যখন আপনার একটা সময় হয়েছিল, এবং আমরা 50 টাকা করে আলু কিনেছি, 60 টাকা করে আলু কিনেছি, তো সেই বছর কৃষকরা পেয়েছিলেন ভালো দাম, 28 টাকা 29 টাকা পর্যন্ত দাম পেয়েছে। তো তখন যেটা হয়, যখন মার্কেটে এটার ডিমান্ড বেশি থাকে বা প্রাইস বেশি থাকে, জি। স্তরে স্তরে সবাই মুনাফাখুরি করার চেষ্টা করে, হ্যাঁ, সে দাম আরও বেড়ে যায়। যদি সাপ্লাই লাইক 10% যদি ন্যাশনাল ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা ইমব্যালেন্স হয়, তখন এই ধরনের ঘটনা ঘটে যায়। তো আলুর ভালো দাম পেয়েছে, পরের বছর সেই কৃষকরা আলু আরও বেশি ফলাবেন এবং তারা তখন 5 টাকায় বিক্রি করবেন। তারপরে এইভাবে পরপর 2 বছর যদি হয়, আমরা ধানে দেখেছি, অন্যান্য ইয়েতেও দেখছি। তো এই ব্যবস্থাটা, আবার এখানে এটাও কিন্তু সত্য যে আলুটা কোল্ড স্টোরেজে রাখতে যে খরচ হয়, অনেক আলু কিন্তু তুলতে চাচ্ছে না, তারা বলছেন আমরা আলু ডিস্ট্রয় করে দিব। তো কোল্ড স্টোরেজে রাখলে আমার, কারণ এখন এই যে 5 টাকায় বিক্রি করলে তারপরে সেখান থেকে কোল্ড স্টোরেজে নিয়ে, এটা একটা স্টেবিলিটি দরকার। একটা যে ব্যবস্থা কিন্তু সরকার চাইলে মানে আপনার যে কি ইন্টারফেয়ার করতে ব্যবস্থা পারে। নেওয়া যেত? উত্তরবঙ্গে যে সবজিটির দাম 5 টাকা জি, কেজি, জি, সেটি ঢাকায় এসে 80 টাকা হয়ে 80 যায়। টাকা। এই চক্র কিভাবে ভাঙা যায়? এই চক্র ভাঙার মধ্যস্বত্ব জন্য হিসেবে আপনার যেটা করতে হবে যে কোল্ড স্টোরেজ থাকতে হবে পর্যাপ্ত, নাম্বার ওয়ান। এটি কিন্তু ওই যে আমরা বেশ কিছু আরও বছর 3-4 বছর আগে বেশ কিছু মানে জার্নালিস্টিক কাজ করেছিলাম এগুলো নিয়ে, যে তখন যে আপনার ইন্টারন্যাশনাল যারা এই এজেন্সিগুলো যারা এগুলো প্রমোট করেন, তারা বাংলাদেশে কোল্ড চেইনটা ইমপ্রুভমেন্টে সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্টের আমরা দেখেছি যে আইএফসি বিভিন্ন প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানকে কোল্ড স্টোরেজ এগুলোতে কিন্তু পেট্রোনেজ করেছে, যে তারা যাতে ইনভেস্ট করেন, ফাইন্যান্স করেছে পর্যন্ত। কোল্ড স্টোরেজ থাকতে হবে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে ট্রান্সপোর্টেশনে যে ব্যারিয়ার, জি। সেখানে আর কিছু প্রতিষ্ঠান, এটা সরকার হতে পারে বা বেসরকারি খাতের কোনো যে আমরা যদি মধ্যস্বত্বভোগী বলি, দায়িত্বশীল মধ্যস্বত্বভোগী, মার্কেট মেকানিজমেই তারা এটি কিন্তু করতে পারে। তো আমরা অনেক গ্রাসরুট থেকে অনেক রিপোর্ট আমরা দেখেছি যে সরকার ঘোষণা দিচ্ছে যে আলু কিনবে, সরকার ঘোষণা দিচ্ছে এটা কিনবে, কিন্তু তারা ঠিকমতো কিনছেন না। আবার সরকারের ঘোষণা বাস্তবায়নে একটা বড় বাধা হচ্ছে যে ধরেন আপনার আলুটা নিয়ে আপনি বিপদে পড়েছেন, আমিও পড়েছি, তো এখন হয়তো আমার আলুটা সরকারের লোক কিনলো, আপনারটা কিনলো না। তো এই যে গভর্নেন্সটা, এইটা আসলে এনশিওর করতে হবে। আমরা এই যে আপনার যে আমরা সোশ্যাল সেফটি নেটের কথা বলি, যে মেম্বার চেয়ারম্যানদের লোকরা, মেম্বার চেয়ারম্যানরা নিজেরাই যে আপনার এইসবের বেনিফিটস তারা নিয়ে নেন। তো আসলে বাজেট থেকে টাকা যাচ্ছে কিন্তু আসলে সুফলটা পাচ্ছে না। আর মেকানিজমের প্রশ্নের তো এগুলো নিয়ে কাজ করতে হবে আসলে। এগুলো নিয়ে সরকার যদি সিরিয়াসলি চিন্তা করে, কিন্তু আমরা বছরের পর বছর শুনি, কিন্তু খুবই কিন্তু দুঃখজনক যে কাজটা হচ্ছে না। কোনো কাজটা হচ্ছে না। আপনি একটু আগে ইনফ্লেশন নিয়ে কথা বলছিলেন। True. ইনফ্লেশন আমাদের আসলে, আপনি যেটা বলছেন যে আস্তে আস্তে সবার আয় সীমা কিন্তু কমে যাচ্ছে। True. এটি একটু বলবেন কিভাবে এটি কমে তো যাচ্ছে, আর আরেকটা হচ্ছে যে কর্মসংস্থান কিন্তু দেশে হচ্ছে না বেশ কয়েক বছর আগে। তো একটা তো শেখ হাসিনার আমলে যে প্রবৃদ্ধি হচ্ছিল আপনার, যে সেই তুলনায় কর্মসংস্থান হচ্ছিল না। এই যে ওয়ার্ল্ড ব্যাংকের যে সাউথ এশিয়া চিফ, তিনি গতকালকেই বলেছেন যে বাংলাদেশে রাফলি যে পরিমাণ লোক, এই যে প্রায় 1.5 কোটি বা কাছাকাছি মানুষ জব মার্কেটে ঢুকেছে গত এই 1 দশকে, কিন্তু তার মধ্যে 80-87 লাখের মতো মানুষ কর্মসংস্থান হয়েছে। তো বাকিদের কাজ, আর এটি এখন আরও হয়েছে। এই যে আপনার রাজনৈতিক পট পরিবর্তনের পরে আপনি জানেন যে উদ্যোক্তাদের কনফিডেন্স কমেছে, আর দীর্ঘ একটা সময়ে সবই তো আওয়ামী ব্যবসায়ী হয়ে গেছিল, তাদের একটা অংশ
নেই, সোশ্যাল ফেব্রিকে একটা বড় সড়ো আপনার যে নাড়াচাড়া হয়েছে। তো এর মাঝখানে সব কিছু মিলে মানুষের হাতে টাকা পয়সা আসলে অনেক কম। যে আপনি প্রতিদিন যখন 100 টাকা যদি আপনার পকেট থেকে বেশি খরচ হয়, তো এটা তো আসলে বছর শেষে আমার নেটওয়ার্থ যেটা সেটা কমিয়ে দেয়। তো সেখানে স্পেন্ডিং কনফিডেন্স কমে। তারপরে যে আপনার টাকার মূল্য কমে গেছে এক কথায়। আল্লাহ না করুক এটি আরও না কমুক আর কি। এখানেও যদি আমরা থামতে পারি, যদি আমাদের ইনভেস্টমেন্ট হয়, যে আপনার কর্মসংস্থান হয়। আর এখন তো ধরুন একটি স্থিতিশীল সরকার এসছে, আমরা ধরে নিতে পারি জি, গণতান্ত্রিক সরকার প্রকৃত ভোটে নির্বাচিত হয়েছে, এখন কি ইনভেস্টমেন্ট হতে পারে আপনি আশা করেন? ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু বাংলাদেশের কিছু ক্রনিক প্রবলেম আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার যে আইনের শাসন। আমরা তো যেহেতু বিজনেস রিপোর্টার, দেশি বিদেশি সব ধরনের ইনভেস্টরদের সাথে আমরা কিন্তু অন রেকর্ড অফ রেকর্ড প্রচুর কথা বলি যে আইনের শাসন, যে ভাই তোমার আইনে যেটা বলা আছে, যে আইন আমাকে যেটা অ্যালাউ করে আমাকে এটা করতে দিতে হবে। বাংলাদেশে কিন্তু অনেক আর আইনে অ্যালাউ করা না করে আইন পরিবর্তনের দাবি আছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে রেড টেপিজম, প্রচুর গ্রে এরিয়া আছে, অথবা যে আপনার এই যে ফাইল নিয়ে আপনার ঘুরতে হয়। হ্যাঁ, তারপরে যে আপনি এই যে এই ৭৭টা না কয়টা যে আপনার অ্যাপ্রুভাল লাগে একটা যদি আপনি ইনভেস্টমেন্ট করতে যান। তো এগুলো ওয়ান স্টপ সার্ভিস বিডা একটা চালু করেছে, কিন্তু আসলে বিডার তো খুব হাকডাক শুনলাম আমরা, একজন বিডার কি উনি বোধহয় কি বিডা যে আপনার এক্সিকিউটিভ চেয়ারম্যান, চেয়ারম্যান, ওনার কথা তো অনেক তিনি শুনলাম, কিন্তু এখনো আছেন। আমাদের মনে হয়েছিল যে একজন বোধহয় ইনভেস্টমেন্টে দেশ ভেসে যাবে, কিন্তু আদৌ কিছু হয়েছে? ইনভেস্টমেন্টে ভেসে যাওয়াটা আমরা এক্সপেক্টও করি না। এটা হয়তো মানে যে আপনার যে কিন্তু যে রিফর্মগুলো হওয়া দরকার টুকটাক কাজ তারা করেছেন এবং এটার কন্টিনিউশন আছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে বিদেশি একটা ইনভেস্টর বাংলাদেশে ইনভেস্ট করেছে, সে যখন ইনভেস্টমেন্টটা তুলে নিবে, একটা সময় ছিল ব্যবসা বলতে আমরা বুঝতাম যে দাদা ব্যবসা শুরু করলো, নাতি বা তার ছেলেমেয়েরা পর্যন্ত এই ব্যবসা কন্টিনিউ করবে। কিন্তু এখন কিন্তু ইনভেস্টরদের ধরন পাল্টে গেছে। যেমন ফান্ড হয়, ফর এক্সাম্পল ইম্প্যাক্ট ফান্ড, হ্যাঁ, বা আপনার যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বা প্রাইভেট ইকুইটি ফান্ড, সারা পৃথিবীর ইনভেস্টরদের কাছ থেকে তারা 5 বছর 10 বছর মেয়াদে সাধারণত হয় ফান্ডগুলো তুলে। তো তারা সারা দুনিয়া ঘুরে যে এই কোম্পানিটাতে এই 4 বছর বয়স্ক এই কোম্পানিটাতে এই মুহূর্তে আমি ইনভেস্ট করলে কোম্পানিটার গ্রোথ এই হবে নেক্সট 10 ইয়ার্সে, তখন আমি আমার এই যে 10 টাকা পার শেয়ার ইনভেস্টমেন্ট আমি হয়তো 100 টাকায় বা 40 টাকায় বিক্রি করে একটা প্রফিট বুঝে নিয়ে চলে যাব। তো এই যে চলে যাওয়ার সময়টাতে যদি এটা লিস্টেড কোম্পানি হয় স্টক মার্কেটে, তখন দেখা যায় যে সেটা আপনার তারা যেহেতু মার্কেট বেঞ্চমার্কে তারা দেশে বাইরে নিয়ে যেতে পারে। কিন্তু যখন এটা প্রাইভেট কোম্পানি হয় তখন ঐতিহাসিকভাবেই বাংলাদেশ ব্যাংক যেটা করতো, যে কারণ ধরেন যে যদি অতিরিক্ত টাকা নিয়ে যায় দেশ থেকে পাচার, হ্যাঁ, ক্রেতা বিক্রেতার কনাইভেন্সে, এইটা চেক দিতে গিয়ে তারা যেটা করেছে অনেক যে অ্যাকচুয়াল ভ্যালুতে বিক্রি করেছে, কিন্তু সেটাকেও আপনার তারা টাইট দিয়েছে। দেখা গেছে যে না, এত টাকা তো এটার দাম হয় না, তুমি এত টাকা দেশের বাইরে নিতে পারবে না, ফরেন কারেন্সি কন্ট্রোল। এইটা তো এইগুলো এখন দেখেন এই যে নতুন গভর্নর এসে নির্বাচিত সরকারের পরে 100 কোটি টাকা, এটি আগে 10 কোটি টাকা পর্যন্ত ছিল, যে আগে তারা ডাইরেক্ট আপনার ট্রানজ্যাকশনটা হওয়ার পরে ট্রানজ্যাকশন প্রসিডটা দেশের বাইরে 10 কোটি টাকা পর্যন্ত সরাসরি উইদাউট অ্যাপ্রুভাল পাঠাতে পারতো। তো এটা এখন 100 কোটি টাকা পর্যন্ত ওপেন করা হয়েছে। ভালো হয়েছে না খারাপ? এটা ভালো হয়েছে, কিন্তু একদিকে আসলে আপনার চোর চুরি করবে, কিন্তু আবার দক্ষ পুলিশও দরকার। তো এই যে যারা আপনার পুলিশের দক্ষতা থাকতে হবে, কিন্তু চোরের ভয়ে যদি এখন ভালো মানুষকে রাস্তায় হাঁটতে না দেন আপনি, অবস্থাটা এরকম হয়েছে আর কি। তো আমাদের এখানে কিন্তু তারপরে চুরি থামছে না, এত পুলিশিং, এত রেস্ট্রিকশন, হ্যাঁ, তারপরেও কিন্তু চোররাই জিতে যাচ্ছে। সো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ হচ্ছে গভর্নেন্স, এক কথায় যে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। আমরা যদি আওয়ামী লীগের সময়ে কিছু কিন্তু ওয়াইড স্প্রেড এক্সপেকটেশন ছিল যে এই যে ডুইং বিজনেসে যে আমলাতান্ত্রিক জটিলতা, এটি কিন্তু আসলেই মানে ইনভেস্টরদের লাইফ হেল করে দেয় ইলিয়াস ভাই, আমি যদি বলি এক কথায়। তো সালমান এফ রহমান তিনি একজন ব্যবসায়ী মানুষ, তিনি যখন প্রাইম মিনিস্টারের উপদেষ্টা হয়েছিলেন
অনেক ব্যবসায়ীরা এক্সপেক্ট করেছিলেন যে সে কিন্তু এটা বুঝবে এবং সে ডুইং বিজনেসের যে এনবিআর ঘুরতে হয়, এখানে ঘুরতে হয়, মানে ধর্ণা দেওয়া যাকে বলে, এটি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু তিনি তো ব্যস্ত ছিলেন তার নিজের কোথায় কি, হ্যাঁ, আদারওয়াইজ যে এম্পাওয়ারমেন্ট তার ছিল প্রশাসন যন্ত্রে, তিনি যদি এটা মিন করতেন যে এটা আমাকে করতেই হবে, হ্যাঁ, প্রাইম মিনিস্টারের কাছ থেকে, বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কাছ থেকে তার ব্ল্যাঙ্ক চেক, কত কিছু করেছেন, তার কোম্পানির জন্য করেছেন, এর জন্য করেছেন, তার জন্য করেছেন, কিন্তু এই কাজগুলো কিন্তু অলমোস্ট আনচেঞ্জড আছে, এই কাজগুলো হয় নাই। তো এই ইনভেস্টমেন্ট যদি না আসে, আপনি প্রতি বছর মানে মোর দেন 2 মিলিয়ন যে মানুষ আসছে, এর মধ্যে 7-8 লাখ গ্র্যাজুয়েট, ইলিয়াস ভাই, মানে গ্র্যাজুয়েটদেরকে আপনি পাবলিক ইউনিভার্সিটি গ্রাজুয়েট, পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, আপনি তাদেরকে কর্মসংস্থান দিবেন, সে কি মানে যখন তারা কর্মসংস্থান হয় না, 1 লাখের মতো ফর্মাল এমপ্লয়মেন্ট হচ্ছে প্রতি বছর, এখন বোধহয় 1.5 লাখের মতো হতো যে ইয়েতে আর কি আপনার যে এই গ্র্যাজুয়েটদের, তো এটি এখন বোধহয় 1 লাখেরও নিচে নেমে আসছে। তো এই যে বাকিদের তাহলে কি হবে, এই জবগুলো তারা সরকারি চাকরি কয়জন করে? নানা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিন্তু কাজ না হচ্ছে, এবং এটি দেখেন আপনি যে পাড়ায় পাড়ায় যে আপনার, আমরা তো ফেসগুলো দেখি, আপনার এলাকায় আপনি যদি খেয়াল করেন যে এখন কিন্তু ইয়াং ছেলে পেলেদের যাদেরকে এই পাড়ায় অলস আড্ডা দিতে দেখা যাচ্ছিল না, এরা কিন্তু এখন এই আড্ডাগুলো বেড়ে গেছে, হ্যাঁ, মাঝে কিন্তু অনেকদিন ছিল অনেক ছিল না, কারণ তারা ধরেন কিছু না কিছু একটা একদিকে গ্রোথ কমে যাচ্ছে, জব নাই, হ্যাঁ, তো তাদের জন্য আপনার ফর্মাল জব ক্রিয়েট করতে হবে, তারপরে ওয়াই ফর্মাল জব ক্রিয়েট করতে হবে। দেখেন যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও এটা মানে 7%-এর নিচে নেমে গেছে, মানে আপনার এই যে সরকার কিন্তু অলরেডি আপনার ধার করে হচ্ছে গিয়া তার যে অপেক্স যেটাকে বলি আমরা, যে পরিচালন ব্যয়, সেটা মেটানোর জন্য ধার করতে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম। যে আগে হয়তো একসময় আমি জানি না, অতীতের ইতিহাসে, রিসেন্ট ইতিহাসে আমরা এটি দেখিনি। তো যদি ট্যাক্স না আসেন, ট্যাক্স কোত্থেকে আসবে? ইকোনমিক অ্যাক্টিভিটিস হতে হবে, ট্রান্সপারেন্ট অ্যাক্টিভিটিস হতে হবে, মানে এই ট্রান্সপারেন্সিটা এনশিওর করবে কে? সেই আবারও একই কথা যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শক্ত ইনস্ট্রাকশন থাকতে হবে, উইলটা মানে একদম গ্রাসরুটের শেষ পর্যন্ত। এটি শুরুটা দেখে আপনার কি মনে হচ্ছে যে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি তো ধরুন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন অলরেডি, সেখানে কিন্তু আর্থিক ইনভলভমেন্ট আছে, বাট তার অ্যাটিটিউডটা পজিটিভ, তিনি কিছু করতে চান মানুষের জন্য, সাধারণ মানুষের। এক্স্যাক্টলি সেটি আসলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের রিপোর্টার হিসেবে আমরা মানে এখন একটু পেসিমিস্টিক সাইডে চলে গেছি। তবে প্রাইম মিনিস্টার তারেক রহমান তার এই মেয়াদে যদি তিনি এই মেরামতগুলো করতে না পারেন, যে অ্যাকচুয়ালি যেভাবে চলে আসছিল সেভাবে চলবে না, পজিটিভ জেস্টার আমরা দেখতে পাচ্ছি তার কাছ থেকে, এবং তার প্রশাসন থেকেও আমরা সিমিলার এক্সপেকটেশন থাকবে যে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি সব প্রত্যেক কোনো চোর থাকবে না এর ভিতরে, এটা হয় না, কিন্তু চুরি করলে অন্য চোররা যাতে, তার এমন শাস্তি হতে হবে অন্য চোররা যাতে সাবধান হয়ে যান। যে এটি আসলে একটি নতুন দৃশ্য কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন যে তিনি 9টায় অফিস করেন কিন্তু, এবং এই কারণে বাংলাদেশে অনেক আমলা আছে, ছোট আমলা, বড় আমলা, যারা যখন ইচ্ছা তখন অফিসে যেতেন। সাধারণ যারা মানুষ তাদের কিন্তু নানা কারণে ভোগান্তি হতো, বিভিন্ন কাজে যেতেন কিন্তু কাজটি করতে পারতেন না, বড় বস আসে না, ছোট বড় আসে, এবং এই চিত্র কিন্তু শুধু সচিবালয়ে না পুরো দেশে। তিনি 9টায় আসার কারণে সচিবালয়ের সবাই কিন্তু 9টায় আসতে হবে, এবং প্রধানমন্ত্রী তিনি 9:05 আগে যান, এবং ওনার যারা নির্বাচিত প্রতিনিধি বিভিন্ন জায়গায় যারা এমপি হয়েছেন তারা কিন্তু তার আসনে নির্দেশ দিয়েছেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী 9টায় অফিস করেন, তোমাদের 9টায় অফিস করেন। আমি 2-একজনকে চিনি যাদের ঢাকার বাইরে পোস্টিং, সপ্তাহে একদিন গিয়ে সিগনেচার করতো, তো এখন গিয়ে হোটেল থেকে নানা কষ্ট করে অফিস, আমরা বাংলা যেটাকে বলি সাইজ হয়ে যাওয়া, সাইজ হয়ে যাওয়া, এটা কিন্তু একটা ভালো লক্ষণ, কাজের গতি কিন্তু অনেক বাড়বে। আরেকটি বিষয় ইলিয়াস ভাই, যে বাংলাদেশে যে উদ্যোক্তাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্ম, তারা কিন্তু মানে দেশে থেকে এই দেশে ব্যবসা বাণিজ্যের রিটার্ন অন ইকুইটি
ইজ ভেরি হাই কম্পারেটিভলি। আপনি অন্যান্য দেশে যে পরিমাণ প্রফিট মার্জিন, বাংলাদেশে কিন্তু সেটা আরও বেশি, খরচও বেশি এখানে। তো তারপরেও তারা এই দেশে তাদের পারিবারিক ব্যবসাগুলোর জন্য আসতে চাচ্ছে না, থাকতে চাচ্ছে না। নতুন সরকারের কাছেও আমাদের সেই প্রত্যাশা, কিন্তু আপনি যেটি বললেন যে অনেকের চাকরি নেই, জব মার্কেটে অনেক গ্রাজুয়েট আসে কিন্তু তারা জব পাচ্ছে না, অনেকে বেকার থাকছে। এই অবস্থা অবসান হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ Thank you. আমাদের স্টুডিওতে আসার জন্য।